বাংলাদেশ পুলিশ বাহিনীর যিনি প্রধান ছিলেন সেই সময়কালে জুলাই আগস্ট বিপ্লবের সময় যখন পুলিশের পক্ষ থেকে ছাত্র জনতার উপর গুলি করে ছাত্রদেরকে হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা বা বাহিনীর প্রধান নির্দেশদাতা হিসেবে পুলিশ প্রধানের কে কিন্তু মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তিনিও সেই হত্যাকাণ্ডের বা হত্যাযজ্ঞের একজন আসামি। সিটিডিসি আছে, তারপরে বাংলাদেশের ডিবি আছে, এসবি আছে, সেগুলো বাদ দিয়ে এখন সরাসরি চলে আসি সেনাবাহিনীতে। তো আমরা অন্যান্য বাহিনীগুলোর দিকেই দেখলাম যে যেই বাহিনীর যিনি প্রধান ছিলেন সেই সময় তার অধীনস্থ যে কর্মকর্তারা ছাত্র জনতার উপর গুলি করেছেন, ছাত্র জনতাকে হত্যা করেছেন, যেই ব্যক্তি গুলি করেছেন তিনি যেভাবে মামলার অন্তর্ভুক্তিতে আছেন এবং সেই বাহিনীর প্রধানও আছেন। তো এখন এই সেনাবাহিনী আর বিজিবি এই দুটি বাহিনীর দিকে যেয়ে আমরা দেখলাম যে একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে। যে ব্যতিক্রমটি হলো যে সেনা প্রধানের যারা নিয়ন্ত্রণাধীন আছেন, যে সোলজাররা আছেন বা তার নিচের যা কর্মকর্তারা আছেন, তারা যখন সরাসরি রামপুরায় বা অন্যান্য জায়গায় প্রকাশ্যে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করা হলো, সেই বাহিনীর সেই সদস্যর বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু সেই বাহিনীর প্রধান যিনি আছেন তিনি হচ্ছেন সবচেয়ে বড় দেশপ্রেমিক। আর অন্যদিকে সেনাবাহিনী থেকে যাওয়া বিজিবির যিনি প্রধান, যিনি এখনও আছেন, তার বিরুদ্ধেও কিন্তু মামলা হয়নি। তিনি এখন বড় একজন দেশপ্রেমিক এবং জুলাই আগস্ট বিপ্লবের একজন অন্যতম মহানায়কে রূপান্তরিত হয়েছেন। আমরা অনেক সময় অনেকে বলার চেষ্টা করি যে জুলাই আগস্ট বিপ্লবে সেনাবাহিনী যদি গুলি চালাতো তাহলে আরও হতাহত বাড়ত, তখন হয়তো বা শেখ হাসিনা টিকে যেত। তো আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলি, জুলাই আগস্ট বিপ্লবের সময় সেনাবাহিনীর প্রধান হিসেবে ওয়াকারুজ্জামান আপ্রাণ চেষ্টা করেছেন শেখ হাসিনাকে রাখতে, কিন্তু সেনাবাহিনীর যে নিচের স্তরের যেই সোলজাররা আছেন, যারা তার নিচের অধীনস্থ আছেন জেনারেলের পরের থেকে, তারা এবং সাধারণ সোলজাররা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাসরি বলে দিয়েছেন যে তারা ছাত্র জনতার উপর আর গুলি চালাবেন না, তারা ছাত্র জনতার কাতারে যে দাঁড়িয়ে যাবেন। সুতরাং সেনাবাহিনীর এই জেনারেল ছাড়া নিচের সবাই কিন্তু দেশপ্রেমিক, তারা ছাত্র জনতার এই রক্ত জড়ুক সেটা দেখতে চায়নি। এবং তার বাহিনীর সাধারণ যারা আছেন এবং মেজর, লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে এই পোর্শনের যারা আছেন, তারা যখন ওয়াকারকে জানিয়ে দিলেন যে না, তারা আর গুলি করবেন না, তারা ছাত্র জনতার উপর যে অন্যায় হচ্ছে সেটার তারা বিরোধিতা করেছেন, তখন ওয়াকারুজ্জামান এই শেখ হাসিনার পক্ষ অবলম্বন থেকে সরে এসে তিনি ছাত্র জনতার পক্ষে দাঁড়াতে বাধ্য হয়েছেন, তাকে বাধ্য করেছেন সেনাবাহিনীর দেশপ্রেমিক যারা আছেন তারা। এখানে এখন অসংখ্য মানুষ আছে, আমরা যারা গত 15-16 বছর যাবৎ অনলাইনে কথা বলি, কখনো চুপ থাকি, আমাদের মতো এমন অসংখ্য মানুষ আছেন যেই সময় বাংলাদেশের এই রাজনৈতিক যে প্রেক্ষাপট হয়েছিল, জুলাই আগস্টের যে আপরাইজিংটা হয়েছিল, সেটাকে উদ্বুদ্ধ করার জন্য, সেই দাবানলটা ছড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে আমরা কাজ করে গেছি। তো সেই জায়গা থেকে আমরা তো কখনো ক্লেম করি না, বা আমি ব্যক্তিগতভাবে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি অনেক সময় কথা বলি, মাঝে মাঝে অফ হয়ে যাই, কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে প্রায় 7-8 মাস, 1 বছর কোনো কথা বলিনি এই কারণে যে বাংলাদেশ তো এখন স্বাধীন, ফ্যাসিস্ট মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা পেয়ে গেছি। সেই জায়গায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক, জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসুক, অথবা এনসিপি রাষ্ট্র ক্ষমতায় আসুক, সেটা এই জুলাই আগস্ট বিপ্লবের স্পিরিটকে ধারণ করেই কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে। সুতরাং যে আসুক, আর চুরি বাটপারি যা আছে এগুলো থাকবে বাংলাদেশে, এগুলো নিয়েই আমাদের পথ চলতে হবে। সুতরাং একটা না একটা সময় গিয়ে আমরা হয়তো বা আমূল পরিবর্তন দেখতে পাবো। কিন্তু সেই জায়গা থেকে এখন আবার কথা বলতে শুরু করেছি এই কারণে, দেখছি যে কিছু অর্বাচীন
তারা এখন জুলাই আগস্টের মহানায়ক হয়ে যাচ্ছেন, বিপ্লবের বিশাল কিছু হয়ে যাচ্ছেন, সেটা শুধুমাত্র যে বাংলাদেশ থেকে নয়, সারা পৃথিবীর অনেক জায়গা থেকে যারা কোনোদিন একটা শব্দ উচ্চারণ করে নাই শেখ হাসিনার বিরুদ্ধে, হয়তো জুলাই আগস্ট বিপ্লবের সময় একটা ছবি শেয়ার করেছেন, একটা পোস্ট দিয়েছেন, সেটার মধ্য দিয়ে এখন জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক হয়ে গেছেন। ঠিক তেমনইভাবে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও যেভাবে পোর্ট্রেট করা হচ্ছে যে তিনি জুলাই আগস্ট বিপ্লবের একজন অন্যতম মহান নায়ক, আর এই পিনাকি, ইলিয়াস, কনক সহ আরও অনেকেই যারা কথা বলেন বা সেনাবাহিনীর অভ্যন্তরে যেই বিশৃঙ্খল অবস্থা সেটার বিরুদ্ধে যারা কথা বলেন, তারা এখন অর্বাচীন হয়ে যাচ্ছেন, তারা এখন বিভিন্ন পীর টির এটা সেটাভাবে কথা বলছেন। দেখুন, গতকাল রাত্রে বাংলাদেশে যে 46 পদাতিক ডিভিশন ঢাকায় যেটা আছেন, তারা হঠাৎ করে তাদের আর্মার যে ভেহিকেল সেটা নিয়ে বাইরে মুভ করলেন। তারা বলছেন যে রেগুলার তাদের যেই রুটিন, সেই রুটিন অনুযায়ী তারা টহল দেওয়ার একটা ব্যবস্থা করছেন। তো সেটাকে কেন্দ্র করে পিনাকিদা একটা বক্তব্য দিয়েছেন, ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু সব কিছু আবার পরিবর্তন হয়ে গেছে। তো আমরা যেটা জানি যে সেনাবাহিনীর পক্ষ থেকে যদি ব্যাপক সংখ্যক সোলজার এবং তাদের যে আর্মার ভেহিকেলগুলো আছে সেগুলো নিয়ে যদি বাইরে মুভ করতে হয়, তাহলে সিভিল প্রশাসনের কাছ থেকে তাদেরকে একটা পারমিশন নিতে হয় বা সেই জায়গায় তাদেরকে জানাতে হয়। কিন্তু আমরা সেই বিষয়টি কিন্তু এই যে গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে সেই জায়গায় আমরা দেখছি না এই কারণে যে ওয়াকারুজ্জামান এবং তার যেই 56 জন জেনারেল আছেন, তাদের যেই উচ্চ আকাঙ্ক্ষা, সেই উচ্চ আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে হয়তো তারা চেষ্টা করছেন একটু উৎপাত করে বা বিভিন্ন জায়গায়, মানে ওই যে বাংলা একটি বিষয় আছে না যে মৌচাক একটু ডিল মেরে দেখি, যদি মৌচাকটা এসে কামড় না দেয় বা যদি মৌচাক সরে যায় তাহলে মৌচাকের যেই মধুচাক সেটা আমরা কেটে নিয়ে যাব। তো সেরকম হয়তো বা ওয়াকারুজ্জামান এবং তার যেই জেনারেলরা আছেন সেই মধুচাক কেটে হয়তো খাওয়ার চেষ্টা করেছেন, এভাবে একটা ঢিল দিয়ে দেখতে চেয়েছেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। তো যখন পিনাকিদার মতো বা ইলিয়াস, কনকের মতো লোকজনরা বা বাংলাদেশ থেকে আমার দেশ পত্রিকার মতো মাহমুদুর রহমান ও উনি এইরকম লোকজনরা যখন সর্বক্ষণিক সজাগ থাকেন, সব সময় যারা বাংলাদেশের এই বিষয়গুলোকে বা এই বিষয়গুলোর উপর দৃষ্টি রাখেন, তো তাদের কিন্তু অনেক সময় এই তাদের দৃষ্টি রাখার কারণে এই যে খালি মাঠ পেতে তারা পান না, তো পান্না বিদায় হয়তো তারা পরবর্তীতে তাদের মোড়টা একটু ঘুরিয়ে দেন। তো সেই রকম হয়তো বা একটা ঘটনা গতকাল রাত্রে যেটা 46 পদাতিক যে ডিভিশন ঢাকায় তারা যেটা বের হয়েছিলেন, সেরকম কোনো একটা কাজ হয়তো করার অপচেষ্টা থাকতে পারে। আমরা সন্দেহ না করি কিভাবে, আমরা বিগত দিনে দেখেছি এই সমস্ত বিষয়গুলো। তো যাই হোক, আইসিটির যে মামলাটি হয়েছে সেই মামলাটি হওয়ার পর বা আগে পরে জেনারেল ওয়াকার কিন্তু এই সেনা সদস্যদেরকে সেভ করতে চেয়েছেন। তিনি যদি আইনের প্রতি আস্থাশীলই থাকতেন তাহলে প্রথম দিনই বলতেন যারা গুম, খুন, হত্যাযজ্ঞের সাথে জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে এবং সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় যদি সোপর্দ করতেন তাহলে ইজি হতো। কিন্তু তারা সেটা না করে এই যে দৌড়ঝাঁপ করে বিভিন্ন অস্থিরতা তৈরি করার মধ্য দিয়ে এটা তিনি প্রমাণ করতে চেয়েছেন যে তিনি চান না যে বিগত দিনে এই সেনাবাহিনীর ভিতরে বা ক্যান্টনমেন্টের ভিতরে ডিজিএফের সেলের মধ্যে থেকে বাংলাদেশের সাধারণ জনগণ, রাজনীতিবিদদেরকে যে অমানবিক নির্যাতন, যে টর্চার করেছেন, আমি আপনি যারা আজকে কথা বলি তারা তো নির্যাতিত হই নাই, গুম খুনের সাথে তো আমাদের সম্পৃক্ততা নাই। আমরা সেই ব্যথাটা বুঝি না। যেই পরিবারের বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তানরা জানে না তার বাবা বেঁচে আছে কিনা, যখন 8 বছর পর, 10 বছর পর, 7 মাস পর, 10 মাস পর, 4 বছর পর ফিরে আসেন, তখন তাদের এই সময়কালে তাদের পরিবারের যে অবস্থা সেটা আমি আপনি হয়তো অনুধাবন করতে পারবো না। সেই জায়গা থেকে ওয়াকারুজ্জামান তো সবসময় চুপ থেকেছেন। ডিজিএফের যে কর্মকর্তারা সব সময় এই অপকর্মগুলো করেছেন, তাদেরকে বাঁচানোর জন্য ডিজিএফের অভ্যন্তরে যেই আয়নাগরগুলো ছিল সেগুলোর স্ট্রাকচার পরিবর্তন করে দিয়েছেন। সেই জায়গাতে যদি আজকে আমরা দাঁড়িয়ে এই ওয়াকারুজ্জামানকে বলি যে বিপ্লবের একজন মহানায়ক, তিনি পুত পবিত্র একজন সাধু মানুষ, তাহলে আমরা যারা
এখন এই সমস্ত কথাবার্তা বলে ওয়াকারুজ্জামানকে সাধু বানানোর চেষ্টা করছি, তারা কোনো না কোনোভাবে ডিজিএফআইয়ের হয়তোবা 2-4 টাকা পেয়েছেন বা তাদেরকে লোভ দেখিয়েছেন যে বাংলাদেশে হয়তো তাদের চ্যানেল আবার করে দেওয়ার সম্ভাবনা থাকে, সেরকম কিছু হতে পারে, বা আর্থিক কোনো সাহায্য সহযোগিতা পেতে পারেন। তা না হলে আমি মনে করি না যে মানে অর্বাচীনের মতো মেমোরিলেস মানুষদের মতো ওয়াকারুজ্জামান বহুত খুব করেছে, বহুত খুব হয়ে গেছে ওয়াকারুজ্জামান, এরকম চিন্তাভাবনা করা একেবারে অর্থহীন। যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন, আমি মনে করি যে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন না, তারা সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা মুষ্টিমেয় কিছু সন্ত্রাসী, খুনি, কিলার এবং কি নৈতিক চরিত্র স্থলনযুক্ত যে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত সেই সমস্ত সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে তারা কথা বলছেন বা আমরা কথা বলছি। আমরা সেনাবাহিনীকে ভালোবাসি, আমরা জানি যে এই দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, এবং বাংলাদেশে যদি আজকে কোনো অঘটন ঘটে বা কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, সেই জায়গায় এই দেশপ্রেমিক সেনাবাহিনীর সাধারণ সোলজাররাই বুক পেতে বুলেটের সামনে তারা দাঁড়িয়ে যাবেন। তো সেই জায়গায় বলি যে ওয়াকারুজ্জামান একই তো অথর্ব, তিনি জুলাই আগস্ট বিপ্লবের তার কোনো ভূমিকাই নাই, বরঞ্চ শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। জুলাই আগস্ট বিপ্লবের হত্যাকারীদের তিনি সেভ করার চেষ্টা করেছেন, তার সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়া খুনি, হত্যাকারী, লুটেরাদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন। এই যে গুম খুনের সাথে সম্পৃক্ত ডিজিএফআইয়ের কর্মকর্তাদের কিছু সদস্যদের তিনি পালিয়ে যেতে সহযোগিতা দিয়েছেন এবং তাদের বিচার যাতে না হয় সেই জায়গায় একটি অস্থিতিশীল পরিবেশ তিনি তৈরি করেছেন। তিনি রাজনৈতিক বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধাচরণ করেছেন এবং সরকারের মধ্যে থাকা কিছু সদস্যদের সাথে তিনি আতাত করে এই বিচারটা যাতে না হয় সেই ব্যবস্থাটা করেছেন। এবং আইসিটি যেই ট্রাইব্যুনাল, সেটার যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তাকে হুমকি দামকি দিয়ে এই সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে যে চার্জশিট দাখিল করা, সেটা যাতে তিনি দাখিল না করেন সেই জায়গায় তিনি ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছিলেন, তিনি সার্থক হন নাই। তো তার তো অপকর্মের অভাবই নাই। তারপর বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার সেটা হয়ে গেছে, এখন আমরা তো দেখলাম যে যেই বিডিআর জওয়ানদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে, নির্দোষ মানুষদেরকে গ্রেপ্তার করেছেন, আদালত তাদেরকে জামিন দিয়েছেন। তো যদি এই ওয়াকারুজ্জামানের কথা শোনা হতো সেই দিন, যদি সেই ওয়াকারুজ্জামানের কথা শুনে ইলিয়াস যদি প্রতিবাদ না করতো, ইলিয়াস যদি ভিডিও না বানাতো, বাংলাদেশের এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে আসামি তাদের পক্ষে না দাঁড়াতো, তাহলে আজকে তো সেই নিরপরাধ যে বিডিআর জওয়ান তাদেরকে মুক্তি দেওয়া সম্ভব হতো না। সুতরাং আমি মনে করি ইলিয়াস, কনক, পিনাক সহ যারা কথা বলেন এই অসঙ্গতির বিরুদ্ধে, তারা দেশপ্রেমিক, তারা দেশের জনগণের পক্ষে, জনগণকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দেওয়া এবং এই যে সেনাবাহিনীর হস্তক্ষেপ মুক্ত এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আছেন এবং এই মুক্ত একটি বাংলাদেশ দেওয়ার পক্ষে তারা কাজ করছেন, তাদের এই কাজ করতে দেওয়া এবং তাদের এই বলিষ্ঠ যে কণ্ঠস্বর, এটা বাংলাদেশের মানুষের জন্য কিন্তু প্রয়োজন। এটা যদি না হয় তাহলে দেখা যাবে কি এই অর্বাচীনরা এরকম দালালি টালালি করে হয়তো বা টাকা পয়সার মাধ্যমে এই যারা অপকর্ম করতে চায় তাদেরকে আরও উদ্বুদ্ধ করতে পারবে। হয়তো অনেকেই ছিলেন এর মধ্যে বিগত জুলাই আগস্ট বিপ্লবের আগে বা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু সেই জায়গায় অনেকের বিরুদ্ধে আমরা শুনি যে তারা সেই সময় আওয়ামী লীগের থেকে হয়তো বা কিছু স্বার্থ চেয়েছিলেন, সেই স্বার্থ না পাওয়ার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করেছেন। পরবর্তী সময় হয়তো দেশ থেকে তারা বিদেশে চলে এসে নিরাপদ আশ্রয়ে এসে তারা কথা বলেছেন, কিন্তু আমরা তো কোনো স্বার্থের প্রয়োজনে বা কোনো স্বার্থের কাছে মাথা নত করিনি, দেশে যেতে পারি নাই। এই ডিজিএফের সর্বোচ্চ যে গুজবকারী হিসেবে আমাদের নাম লিস্টে দেওয়া হয়েছে এবং আমাদের বিরুদ্ধে তারা বিমানবন্দরে ব্ল্যাক লিস্ট করে রেড নোটিশ জারি করে রেখেছিল, আমরা দেশে যেতে পারিনি। তো এই যে কর্মকাণ্ডগুলো, সেই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমরা সব কিছু মিলিয়ে আমরা বলবো যে ওয়াকারুজ্জামান তার যেই অ্যাক্টিভিটিস, তার যে কর্মকাণ্ড, সেই জায়গায় তাকে সন্দেহ করার অসংখ্য কারণ আছে এবং তাকে একদম সাধু সন্ন্যাসী বানানোর কারণ বা যুক্তিকতা
ছোটো মাত্র অল্প কিছু কয়েকটা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটাই আপনি একজন ভালো মানুষ, এটা বা মানে যুক্তি দিয়ে বলাটা সঙ্গত নয়। আপনি কোরআন তেলাওয়াত করেন মানে তাই ভুলে যে আপনি গুম খুন হত্যাযোগ্য বা কোনো অপকর্মের সাথে সম্পৃক্ত না, সেটাও আমি বিশ্বাস করি না। সুতরাং সেই জায়গা থেকে বলবো ওয়াকার কখনই একজন পুত পবিত্র না, এবং বাংলাদেশের রাজনীতিকে এবং আগামী যে নির্বাচনটি আসছে সেই নির্বাচনটিতে নানা টাইপের মেকানিজম করে হয়তো কোনো দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবেন, যে কোনোভাবেই হোক না কেন এই ডিজিএফআইয়ের অপকর্মর মধ্য দিয়ে, সেরকম প্রস্তাব প্লবন থাকতে পারে। এবং সেটা যদি করেন তাহলে বাংলাদেশের রাজনীতিটা বা বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু আবার ভিন্ন হতে পারে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণকে কিন্তু সজাগ থাকতে হবে, যাতে ওয়াকাররা ডিজিএফআই যাতে বাংলাদেশের রাজনীতিতে বা আগামী নির্বাচনে বা এই যে মামলাগুলো আছে মামলাগুলোর যাতে বিচার প্রক্রিয়ায় কোনো রকমের নগ্ন হস্তক্ষেপ করতে না পারে। সেই জন্য আমি মনে করি পিনাকি, ইলিয়াস, কনক সহ যারা আছেন, যারা এই অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন, তাদের আরও এগিয়ে যাওয়া দরকার। একটি বাড়িতে অবস্থান করছেন মানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া দুজন জেনারেল একই সাথে আছেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে যে মেজর জেনারেল কবির, যিনি সার্ভিং অফিসার ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীতে, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে মামলাটি হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, তার পরবর্তী সময়ে কিন্তু এই মেজর জেনারেল কবির বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ার যে কলকাতায় এই সঞ্জীব গার্ডেনে যে তিনি পৌঁছেছেন এবং সেখানেই তিনি অবস্থান করছেন। এখন এই যে তামাবিল সীমান্ত দিয়ে যে জেনারেল কবির যে পালিয়ে গেলেন, এই বিষয়টি কিন্তু অনেক জায়গায় মোটামুটি প্রকাশ্যে এসেছে এবং অনেকেই এই বিষয়টি নিউজ করেছেন যে তিনি ওই সীমান্তের তামাবিল সীমান্তে দিয়ে তিনি ভারত পালিয়ে গেছেন বা যাওয়ার চেষ্টা করছেন। যাই হোক, পরবর্তী সময় তিনি পালিয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে একজন সার্ভিং জেনারেল বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যে অফিসার্স মেসে যেই প্রেস ব্রিফিংটি করা হলো, সেই জায়গায় তারা অনেক ভালো ভালো কথা বলেছেন এবং কি এই জেনারেল কবির তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, তাকে আর পাওয়া যাচ্ছে না, তাকে ধরার ব্যবস্থা করছেন, সব সীমান্তে তারা প্রহরা বাড়িয়েছেন, নানা কথা তারা বলেছেন, কিন্তু তিনি কিন্তু শেষমেশ পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, এটা সত্য। এখানে একটি জিনিস আপনাদের বলতে চাই যে সাংবাদিক কনক সরোয়ার একটি পোস্ট দিয়েছিলেন এই ঠিক তিনি পালিয়ে যাওয়ার আগে, এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাটি হয়েছিল তার পরবর্তী সময়ে তিনি বলেছিলেন যে জেনারেল ওয়াকার কেউ যদি পালিয়ে যায় তাহলে এর সুপ্রিম যে দায়িত্ব সেটা বা দায়িত্ব সেটা আপনাকেই নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে একজন সার্ভিং জেনারেল বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছেন, এই যে বিষয়টি, আর আরেকজন এই যে জেনারেল কবিরের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আকবর, এই দুজনে একসাথে থাকছেন, এটা সত্য কথা, কিন্তু এই দুজনের মধ্যে একজন কিন্তু সার্ভিং, এই সার্ভিং অফিসারের কাছে অনেক তথ্য থাকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের যে নিরাপত্তা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তার কাছে থাকার কথা, এবং তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ অনেকগুলো জায়গায় দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে যদি সাবেক যে পলাতক নেত্রী শেখ হাসিনার কথা বলি, তার কিন্তু সামরিক সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এমনকি শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল ভারতে, সেই সফরে এবং সেই বিমানের সফর সঙ্গী হিসেবে কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল কবির তার সঙ্গে ছিলেন। এখন এই কবির কিন্তু বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সামরিক স্ট্র্যাটেজি এবং অন্যান্য কী কী বিষয় থাকে যেগুলো সামরিক একজন কর্মকর্তা জানেন, এই বিষয়গুলো যদি তিনি ভারতে যেহেতু আশ্রয় নিয়েছেন এবং ভারত তাকে যেহেতু আশ্রয় দিয়েছে, সুতরাং তার কাছ থেকে বাংলাদেশের অনেক তথ্য কিন্তু ভারত নিয়ে যাবেন, যে তথ্যগুলো বাংলাদেশের রাষ্ট্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ, এবং রাষ্ট্রের যে নিরাপত্তা সেই জায়গাও কিন্তু একটা হুমকি আসছে। দেখুন, আমি একটা কথা বলেছিলাম যে গতকাল একটা ভিডিওতে, যে ভারতের ব্লু প্রিন্ট অনুযায়ী কাজ করছে জেনারেল ওয়াকার। এখন আমরা বলতে পারি কি যে এই যে মেজর জেনারেল কবিরকে ভারতে যে পালিয়ে যেতে দেওয়া হলো বা তিনি যে পালিয়ে গেলেন, এর পেছনে অনেকটা কলকাঠি নেড়েছেন জেনারেল ওয়াকার। কারণ এই ওয়াকার হয়তো বা যে ভারতের যে ব্লু প্রিন্ট অনুযায়ী যে কর্মকাণ্ড, হয়তো অনেক তথ্য তাকে দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সেই তথ্যগুলো নিয়ে ভারতে চলে গিয়েছেন। ভারতের যে আছে বা ভারতের যে গোয়েন্দা বাহিনীগুলো আছে, তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই যে বাংলাদেশের যে মেজররা পালাচ্ছেন, তারা কিন্তু সেই জায়গায় আছেন।
তো সব কিছু মিলিয়ে এই জেনারেলরা যে পালিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে, যে ভারতে আশ্রয় নিচ্ছেন, ভারত কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর কোনো ব্যবস্থা করছেন না। এইটাও কিন্তু অনেক উদ্বেগজনক বিষয়, এবং ভারত তো চাইবেনই যে বাংলাদেশের যে সম্পদ, যারা সামরিক অনেক তথ্য জানে, তাদেরকে সেই জায়গায় রেখে বাংলাদেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেই বিষয়টি তারা সবসময় চাইবেন। তো সেই জায়গায় এই যে ওয়াকারের যে একটি ব্যর্থতা, এবং এই যে মেজর জেনারেল কবির এবং লেফটেন্যান্ট জেনারেল আকবর সহ আরও যে সামরিক কর্মকর্তারা পালিয়ে গেছেন, তারা যতটুকু ধারণা করা যাচ্ছে যে তারা সবাই কিন্তু ভারতে আছেন, এবং ভারতের কলকাতার এই যে সঞ্জীব গার্ডেনে যিনি আছেন সেই জায়গায় আছেন, অথবা অন্য জায়গায় আছেন। দেখুন, এই সঞ্জীব গার্ডেনটি যে খুব একটা ভালো বা নিরাপদ সেরকম না, যদিও এলিট শ্রেণীর লোকজন সেই জায়গায় থাকে, কিন্তু আপনাদের মনে থাকবার কথা যে আওয়ামী লীগের নেতা যে আনার সেই জায়গায় বা সেই যে সঞ্জীব গার্ডেন কলকাতার যেই আবাসিক এলাকা, সেই জায়গায় কিন্তু তিনি হত্যার শিকার হয়েছিলেন। সুতরাং এই যে খুনি চক্র এখন পালিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে এবং যে ভারতে আশ্রয় নিচ্ছেন, এটা সে জায়গায় থাকলেও হয়তো আমি যেটা ধারণা করি যে একটি সময় তাদের কাছ থেকে তথ্য উপাত্ত সব কিছু নিয়ে এই আনারের মতো বা অন্য অতীতের অনেক ঘটনা এরকম দেখছি, তাদেরকে হয়তো রাস্তায় ছুঁড়ে ফেলে দিবেন। তো এর মধ্যে যেটা হয়ে যাবে সেটা বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাংলাদেশের ইন্টারনাল অনেক তথ্য ভারতের কাছে চলে যাবে, বিগত দিনে যেভাবে চলে গিয়েছে। এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার পরে সামরিক যে স্ট্র্যাটেজি বা তাদের যে কর্মকাণ্ড, সকল কিছু কিন্তু এই জেনারেল আকবর এখন যে ভারতের কাছে প্রকাশ করে দিবেন। তো সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং কি যেটা সাংবাদিক কনক সরোয়ার বলেছিলেন যে জেনারেল ওয়াকার যদি কেউ বা সামরিক এই কর্মকর্তারা যদি কেউ পালিয়ে যায়, তাহলে সব কিছুর দায় বা যে সুপ্রিম রেসপন্সিবিলিটি সেটা আপনাকেই নিতে হবে। তো আমিও মনে করি যে ওয়াকার এই যে পালিয়ে গেল, সে দায়বার ওয়াকারকে নিতে হবে, এবং ওয়াকারকেও এই যে পালিয়ে যাওয়ার কারণে, তার একজন সার্ভিং কর্মকর্তা পালিয়ে যাওয়ার কারণে তাকে বিচারের আওতায় আনা উচিত।